আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে সিজন 2। লিখে নিতে আনিকা আফরিন। পর্ব 1। প্রতিদিনের ন্যায় সকাল সকাল দূরের পাখির কিচিরমিচির ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গেল বন্যা। কিছুক্ষণ পর তানভীর অফিসে যাবে, বাড়ির কর্তারাও নিজ নিজ কাজে বেরিয়ে পড়বে। তাই প্রতিদিন নিয়ম করে খানবাড়ির সকালটা যেন তাড়াহুড়ো করেই শুরু হয়। পুরো সংসারটা বন্যাকে একা হাতে সামলাতে হয়। মেঘ প্রায় 12 বছর যাবত ছেলে মেয়েদের সাথে দেশের বাহিরে থাকছে। মেঘকে ছাড়া তার 3 সন্তানের যেন দিনই কাটে না। সেও ছেলে মেয়েদের ছাড়া থাকতে পারে না। তাই মাতৃত্বের টানে ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশ ছেড়ে বিদেশে পড়ে আছে। প্রতিদিন মেঘ ও বন্যার ভিডিও কলে কথা হয়, কিন্তু সে কথাই যেন মনে ভরে না। তার একমাত্র ননদিনী, একমাত্র বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়া তার একটা দিনই ঠিকমতো যেত না। সেই মেয়েটা বহুদিন যাবৎ কাছে নেই, ভাবতে মন খারাপ হয়ে যায়। ছেলে মেয়েদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেটা ভেবেই মনকে সান্ত্বনা দিয়ে রেখেছে দুজনে। বন্যার মনটা খুব করে চায় মেঘের সাথে বসে আগের মতো আড্ডা দেওয়ার, গল্প করার, হাসি তামাশা করার। আজকে ঘুম থেকে উঠে বন্যার মনটা যেন একটু বেশিই খারাপ। মন খারাপ নিয়ে নিজে নিজে বিড়বিড় করলো, খুব মিস করছি বেবি, কবে যে আসবি। এসব চিন্তা করতে করতে বন্যার সকালের নাস্তা তৈরি করাই শেষ। একে একে সকলে এসে ডাইনিং টেবিলে বসলো। বন্যা ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে সবাইকে খাবার পরিবেশন করছে। তখনই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। বন্যা মৃদু স্বরে সকলের উদ্দেশ্যে বলল, এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা খেয়ে নিন, আমি দেখি কে আসলো। তানভীর মুখে ডিম পরোটা দিয়ে বলল, এত সকাল সকাল কে আসলো দেখো তো। বন্যা ঝটপট মাথার ঘোমটাটা একটু টেনে দিয়ে দরজা খোলার উদ্দেশ্যে গেল। দরজা খুলে মেয়েটা হাঁ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার সাথে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যা সে কোনো কালে আন্দাজ করতে পারেনি। তখনই হাসি উজ্জ্বল কণ্ঠে ভেসে আসলো, কি বেবি, সারপ্রাইজটা কেমন হলো। বন্যা আবেগপ্রবণ হয়ে মেঘকে জাপটে ধরল। চোখের কোণে দুজনেরই এক ফোঁটা করে চোখের অশ্রু জমাট বেঁধেছে। তখনই বন্যার সামনে চোখ পড়ল মেঘের বড় ছেলের দিকে, আদ্রিয়ান খান আয়াস। তার পাশেই ছোট ছেলে আজমির খান মাহির। মাহিরের হাত ধরে দাঁড়িয়ে আছে মেঘের ছোট মেয়ে নুবাইয়া খান এলিনা। আয়াস ও মাহির 2 বছরের ছোট বড়। দুজনকে সুঠাম দেহে সুদর্শন যুবকদের মতো লাগছে। আয়াসের বয়স যখন 12 বছর, তখন মেঘ ফ্যামিলি নিয়ে একবার বাড়িতে ফ্যামিলি ট্যুরে এসেছিল। তারপর ছেলে মেয়েদের পড়ার চাপে আর আসা হয়নি। আবারও ঠিক 12 বছর পর আসলো। এখন আয়াসের বয়স 24, মাহিরের 22 এবং এলিনার 16 বছর বয়স। বন্যা মেঘকে এবং ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, বড় আম্মু, সকলকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাচ্ছ না কেন। কথাটা কানে আসার সাথে সাথে বন্যা পেছন ফিরে তাকালো, দেখল আদি রায় এবং তার ছেলে রিদওয়ান খান নাদিম। বন্যা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, সরি পাপ্পা, আমি কিন্তু তোমাকে দেখতে পাইনি, কোথায় ছিলে এতক্ষণ। এই তো এদিকেই দাঁড়িয়ে তোমার আর বড় আম্মুর কথা শুনছিলাম। বন্যা নাদিমের হাত ধরে বলল, এসো পাপা, ভিতরে এসো, তোমাকে তো আমি সবার আগে নিয়ে যাব। বন্যার আদুরে কথায় নাদিম খিলখিলিয়ে হেসে দিল। অতঃপর বাড়ির ভিতর প্রবেশ করল। ইতিমধ্যে সকলে নাস্তা সেরে ড্রয়িং রুমে চলে এসেছে। হঠাৎ মেঘকে পরিবার সহ খানবাড়িতে দেখে সকলে তো খুশিতে আত্মহারা। সকলে সকলের সাথে কুশল বিনিময় করল। পুরনো খানবাড়িটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। দিন গেছে, খানবাড়ির সদস্য বেড়েছে। পুরনো খানবাড়িতে সকলের থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাড়িটা ভেঙে নতুন মডেলে আধুনিক ডিজাইনে করা হয়েছে, 4 তলা বিশিষ্ট। বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা করে রুম করা হয়েছে, ছোট বড় সকলেই আলাদা আলাদা রুমে থাকে। বাড়ির মুরব্বিদের নিচতলায় থাকার ব্যবস্থা করা হয়েছে, তাদের সিঁড়ি বেয়ে উঠানামা করতে কষ্ট হবে বলে, যদিও লিফটের ব্যবস্থা করা আছে।
দ্বিতীয় তলায় বন্যা, তানভীর, আবির, মেঘ, রাই ও আদির রুম। তৃতীয় তলায় বাড়ির নাতি নাতনিদের রুম করা হয়েছে। আবির বিদেশ থেকে সকলের জন্য নানা রকম গিফট নিয়ে এসেছে। বন্যা সকলের উদ্দেশ্যে বলল, অনেক জার্নি করে এসেছো, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করি। বন্যার কথা মতো সকলেই নিজেদের রুমের দিকে পা বাড়ালো। এলিনা, নাদিম, মাহির নিজেদের রুমের দিকে চলে গেছে। আয়াস দাদুদের সাথে গল্প খুনসুটিতে মেতে উঠেছে। আলী আহমেদ খান আয়াসের পেটের চামড়ায় মৃদু চিমটি দিয়ে বলল, বাহ দাদুভাই, কি বডি বানিয়েছো, মেয়ে মানুষ দেখলে তো বিয়ে না করা পর্যন্ত তোমাকে ছাড়বে না। আলী আহমেদ খান আয়াসের পাশে বসে পেশিতে হাত দিয়ে বলল, কতদিন ব্যায়াম করে এমন বডি বানিয়েছো দাদুভাই? তোমার ফিগার দেখে তো আমি বৃদ্ধ বয়সে ফিদা হয়ে যাচ্ছি। মেয়ে মানুষ দেখলে কি করবে ভেবেছো একবার? আয়াস গায়ের স্যুটটা খুলে পাশে সোফার উপর রেখে বলল, পাগল হলে আর কি করব, তোমরা তো আছোই, তোমাদের সাথে নিকা দিয়ে দেব। কিছুক্ষণ দাদু ও নাতিরা খুনসুটি করল। আজকে একটা জরুরি কাজ আছে। ইকবাল খান দেওয়াল ঘড়ির দিকে চোখ রেখে বলল, ভাইয়া আমাদের যেতে হবে, আজকে অনেকটা লেট করে ফেলেছি। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান আয়েশা থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফিরে এসে আড্ডা দেব দাদু ভাই, কথাটা বলে বেরিয়ে গেছে। আয়াসও আর বসে না থেকে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আয়াস গুনগুনিয়ে গান গেয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের উদ্দেশ্যে যাচ্ছে। নিজের রুমে যেতে গিয়ে শুনতে পেল পাশের রুম থেকে মৃদু সাউন্ডে রবীন্দ্রনাথের গান ভেসে আসছে। রুমের জানালাগুলো খোলা, হালকা বাতাসের ঝাপটায় পর্দাগুলো দুলছে। পর্দার ফাঁক দিয়ে আয়াসের চোখে পড়ল একটা কিশোরী মেয়ে। রেশমের মতো খোলা লম্বা চুলগুলো কোমর পেরিয়ে গেছে। মেয়েটা গানের তালে তাল মিলিয়ে আয়নায় নিজেকে দেখে মেয়েটা রবীন্দ্রনাথের গানের তালে তাল মিলিয়ে আয়নায় নিজেকে দেখে অসম্ভব সুন্দরভাবে নাচের প্র্যাকটিস করছে। আয়াস থমকে গিয়ে তাকিয়ে আছে সেদিকে। বাতাস চলে যেতেই পর্দাগুলো আবারও নিজের জায়গা দখল করলো। কিন্তু সাদা পর্দা ভেদ করে পর্দার ওপারের মেয়েটাকে এখনো আবছা দেখা যাচ্ছে। মেয়েটা এখনো আয়াসকে দেখেনি, সে মেতে আছে তার নৃত্যের ভঙ্গি ঠিক করতে। তখনই আয়াসের ফোনে একটা কল এলো। এতে আয়াসের ধ্যান ভাঙল, সঙ্গে বিরক্ত হলো প্রচণ্ড। বিরক্ত নিয়ে ফোনটা কানে নিয়ে নিজের রুমে প্রবেশ করলো। নুরা পায়ের ঘুঙুরগুলো খুলে যত্নে রেখে দিল। ফোনটা হাতে নিয়ে দেখলো 8:50, কলেজের সময় হয়ে এসেছে। তাই ঝটপট ফ্রেশ হতে চলে গেল। তানভীরের 2 মেয়ে, বড় মেয়ে তায়াশা খান নুরা, 16 বছরের কিশোরী, ছোট মেয়ে তামান্না খান বৃষ্টি, সে এখনো 10 বছর বয়সী। নুরা ঝটপট কলেজের জন্য রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে কিছুটা ছুটে নিচে নামছে। নিচে নামার সময় বৃষ্টিকে ডেকে এসেছে। বৃষ্টি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তোকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। বৃষ্টি রুম থেকে চিৎকার করে বলল, আমি রেডি হয়েছি আপু, আসছি। নুরার পিছু পিছু বৃষ্টিও ছুটে নামল। বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিয়েছে, তারপর স্কুলের জন্য রেডি হতে গেছে। কিন্তু নুরা এখনো কিছুই খায়নি। নুরা মাকে না বলে চুপি চুপি পা টিপে টিপে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। বিষয়টা বন্যার চোখ এড়ায়নি। বন্যা রাগী ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বলল, ভদ্র মেয়ের মতো এসে ডাইনিং টেবিলে বসো, তোমার জন্য খাবার সাজিয়ে রেখেছি। আজকে না খেয়ে বাহিরে পা রাখলে আমার মতো খারাপ কিন্তু কেউ হবে না নুরা। নুরা ইনোসেন্ট ফেস বানিয়ে ডাইনিং টেবিলে বসলো। একটা পরোটার এক চিমটি ছিঁড়ে মুখে দিয়ে 1 গ্লাস পানি খেয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু সবটুকু খেয়ে নিয়েছি। ইতিমধ্যে বৃষ্টি বাহিরে গিয়ে নুরার জন্য অপেক্ষা করছে। নুরা বন্যাকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। মেয়ের কাণ্ড দেখে বন্যা কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এই মেয়ে বড় হবে কবে? নিজের খাওয়া দাওয়া ঠিক মতো করে না। ছোটবেলা থেকে বন্যা ওকে বকে খাওয়াতে খাওয়াতে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এই মেয়ে এখনো ঠিকমতো খাওয়া শেখেনি।
বন্যা কপাল চাপড়িয়ে উপরের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার মেয়েটাকে একটু জ্ঞান বুদ্ধি দাও, বড় করে দাও। আর কতকাল বাচ্চা রাখবে? ঘটে একটু বুদ্ধি দাও খোদা। মেঘ বন্যার কাণ্ড দেখে হাসতে হাসতে হয়রান। হাসতে হাসতে বন্যার উদ্দেশ্যে বলল, আরে বেবি ছেড়ে দে, বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষের কাজে এসব। ওদের শাসন করার জন্য আমরা মা আছি তো, তাই না? পিটিয়ে পিটিয়ে খাওয়ার জন্য মা আছি। মেঘের কথা শুনে বন্যা হেসে দিল। অতঃপর বলল, তোমার ভাতিজিকে কি পেটানোর ক্ষমতা আমার আছে? একটু ধমক দিলে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘরের দরজা আটকে অনশন করে। কি করব, এই মেয়েকে নিয়ে আমি চিন্তায় দিশেহারা।